আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, বেশ, দেখো যে তোমাদের তাহলে অলরেডি ওই লাস্ট চ্যাপ্টারটা শেষ হয়েছে। তো এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব, একটা ভারত থেকে যেই বাকি অংশটা আছে, অর্থাৎ যেটা এখন পড়ানো বাকি রয়েছে, সেই জিনিসটা এখন আমরা আলোচনা করব। আমরা যেটা সেকেন্ড টার্মের যেটা সিলেবাস, হ্যাঁ, অর্থাৎ সেকেন্ড টার্মে পুরো বই ছিল, যদি আমার সম্ভাবনা হয়নি শেষ করার। তো আজকে যে বাকিটা আছে সেটা আমরা, অর্থাৎ ভারতটা যেটা আর যতটা বাকি আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। ভারতটা সম্ভবত মনে হয় জলবায়ু পর্যন্ত হয়েছিল, তাই না, নাকি জলবায়ুর আগে অবধি? বলো। জলবায়ুর আগে থেকে ও, জলসম্পদ জলবায়ু হয়নি? জলসম্পদ হয়নি? না স্যার, জল সম্পদ ও, দিয়েছিল। আচ্ছা আচ্ছা, মানে তাহলে, হ্যাঁ, তাহলে আজকে, আচ্ছা, তাহলে আজকে জলবায়ুটা হবে, তাই তো? বেশ, তাহলে ইন্ডিয়ান জলবায়ুটা ক্লাইমেট একদিনে আমরা ঠিক যেটা হয় না, জানি স্যার? যে ভারতের জল, হ্যাঁ, দেখো যতটা পাচ্ছি করি। তাহলে আমরা ইন্ডিয়ান ক্লাইমেট বা ভারতের জলবায়ু, যেটা আমরা জানি প্রত্যেকে যে ভারতের জলবায়ু হচ্ছে আমাদের একটা মৌসুমী জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত, তাই তো? অর্থাৎ উষ্ণ আর্দ্র মৌসুমী জলবায়ু। অর্থাৎ উষ্ণ আর্দ্র বলতে যারা গ্রীষ্মকালে এখানে কি হয় আমাদের, আমরা জানি যে গ্রীষ্মকালে ভারতীয় উপমহাদেশের উপর কি হয়, এখানে আমাদের নিম্নচাপ লক্ষ্য করা যায়। অর্থাৎ ভারতীয় উপমহাদেশের স্থলভাগ তখন ওই সময় প্রচুর পরিমাণে উষ্ণতার ফলে নিম্নচাপ বিরাজ করে, এবং ওই সময় জলভাগের অর্থাৎ আরব সাগর এবং বঙ্গোপসাগরের উপর যথেষ্ট মানে শীত অনুভূত হওয়ায় সেখানে উচ্চচাপ বিরাজ করে। তার ফলে কি হয়, আমাদের গ্রীষ্মকালের শুরুতে বা বা বর্ষার শুরুতে বা গ্রীষ্মকালের শেষে মৌসুমী বায়ুটা কি হয়, অর্থাৎ জলভাগ থেকে ভারতীয় উপমহাদেশের দিকে, অর্থাৎ উচ্চচাপ থেকে নিম্ন, ঠিক আছে, প্রবাহিত হয়। এবার আবার যখন শীতকালে কি হয়, বিপরীত বায়ু প্রবাহ লক্ষ্য করা যায়। অর্থাৎ শীতকালে কি হয়, ভারতীয় উপমহাদেশের তাপমাত্রা, স্থলভাগের তাপমাত্রা কমে যায়, ফলে সেখানে স্থানীয়ভাবে তৈরি হয় কি হয়, সেখানে স্থানীয়ভাবে তৈরি হয় উচ্চচাপ। অর্থাৎ উষ্ণতা কমলে কি হয়, আমাদের উচ্চচাপ সৃষ্টি হয়, এবং ওই সময় কি হয়, অনুরূপ একই রকম ভাবে আমাদের কি হয়, জলভাগের উপর কি হয়, তখন আমাদের উত্তপ্ত হয়ে যায়, অর্থাৎ অলরেডি জল খুব গরম হয়ে যায়, অর্থাৎ জলভাগের উপরিস্থিত বায়ুগুলো আমাদের কি হয়, উষ্ণ হয়ে যায়। এই উষ্ণ হওয়ার ফলে সেখানে স্থানীয়ভাবে তৈরি হয় নিম্নচাপ। তাহলে এইভাবে, তাহলে তখন কি হয়, তার ফলে শীত মানে শীতকালে আমাদের কি হচ্ছে, তাহলে স্থলভাগ থেকে জলভাগের দিকে বায়ুটা ফিরে যাচ্ছে। তাহলে আমরা, এটাই হচ্ছে মৌসুমী বায়ুর আগমন তাহলে গ্রীষ্মকাল বা বর্ষাকালে, আর আমাদের প্রত্যাবর্তন হচ্ছে শীতকালে। তাহলে প্রত্যেকে আমরা জানি যে মৌসুমী, তাহলে ভারতের জলবায়ুর মূল বৈশিষ্ট্য হচ্ছে উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। উষ্ণ আর্দ্র বলতে গেলে এখানে যেহেতু ভারতের উপর দিয়ে প্রায় মাঝখান দিয়ে কোন রেখা গেছে, কর্পূর ক্রান্তি রেখা। কর্পূর ক্রান্তি রেখা যাওয়ার ফলে এখানে কি হচ্ছে, উষ্ণতাটা সারা বছর মোটামুটি যথেষ্ট থাকে। আবার আর্দ্র, এখানে কর্কক্রান্তি রেখা থাকার ফলে এখানে মোটামুটি সূর্য রশ্মি যথেষ্ট পরিমাণে থাকার ফলে এখানেও কি হয়, বৃষ্টিপাতের পরিমাণও যথেষ্ট রয়েছে। এর ফলে উষ্ণ আর্দ্র ক্রান্তীয়, ক্রান্তীয় মানে এখানে আমাদের কর্কট ক্রান্তি রেখা গেছে, সেই জন্য এটাকে বলা হয় ক্রান্তীয় মৌসুমী, যেহেতু এখানে মৌসুমী বায়ু প্রবাহিত হয়। তাহলে আমরা টোটালি পেলাম কি হয়, ভারতের জলবায়ুর মূল বৈশিষ্ট্য হচ্ছে উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। বোঝা গেল? উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। যেটা কি হয়, আমাদের মৌসুমী জলবায়ু এবার মূল বৈশিষ্ট্য কি না, তো উষ্ণ আর্দ্র, অর্থাৎ গ্রীষ্মকালে হচ্ছে উষ্ণ আর্দ্র গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু, আর হচ্ছে শীতকালে হচ্ছে শীতল ও শুষ্ক মৌসুমী বায়ু। কেন হচ্ছে গ্রীষ্মকালে বলতো? গ্রীষ্মকালে কারণ কি হচ্ছে, আমাদের গ্রীষ্মকালে আমাদের প্রচুর উষ্ণতা বেশি হচ্ছে এখানে, এবং বৃষ্টিপাতও হচ্ছে, সেই জন্য কি হচ্ছে, উষ্ণ আর্দ্র গ্রীষ্মকালের মৌসুমী বায়ু। আর মানে অনুরূপ ভাবে, অর্থাৎ একই রকম ভাবে শীতকালে কি হচ্ছে, বৃষ্টিপাতের, দেখো ভারতের জলবায়ুটাকেই দেখো, হ্যাঁ, ভারত হচ্ছে আমাদের একটা মৌসুমী জলবায়ুর একটা দেশ।
তাহলে কি হচ্ছে, শীতকালে কি হয়, বৃষ্টিপাত কম হয় এবং শীতের আবহাওয়া খুবই অনুভূত হয়। অর্থাৎ বৃষ্টিপাত কম হয় বলে এখানে কি হচ্ছে, শুষ্ক অবস্থা আর উষ্ণতার পরিমাণ কমে যায়, অর্থাৎ শীতের অনুভূত বেশি হয়, সেই জন্য হচ্ছে শীতল। অর্থাৎ শীতকালটা হচ্ছে শীতল ও শুষ্ক মৌসুমী বায়ু। তাহলে এটা হচ্ছে মৌসুমী জলবায়ুর মূল বৈশিষ্ট্য। আর ভারতের জলবায়ুর মূল বৈশিষ্ট্য হচ্ছে উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। এবার আমরা জানি যে প্রত্যেকে জানে যে মৌসুমী জলবায়ু ভারতের উপর দিয়ে প্রবেশ করলেও, অর্থাৎ মৌসুমী বায়ু ভারতের উপর প্রবেশ করলেও ভারতের সমগ্র এলাকায় জলবায়ুর একটা তারতম্য রয়েছে, একটা জলবায়ুর একটা নিয়ন্ত্রক রয়েছে। কোথাও উষ্ণতা বেশি, কোথাও বায়ুর চাপ বেশি, কোথাও আর্দ্রতা বেশি, কোথাও বৃষ্টিপাত বেশি, এটা আমরা প্রত্যেকে জানি। অর্থাৎ এক এক অঞ্চলে এক এক রকমের বৃষ্টিপাতের তারতম্য রয়েছে। তারপরে কি হয়েছে, আমাদের উষ্ণতার তারতম্য রয়েছে বিভিন্ন, তারপরে ঋতুগত তারতম্য রয়েছে। তারপরে এই সমস্ত তাহলে বিভিন্ন জলবায়ুগত বৈচিত্র্য রয়েছে। অর্থাৎ আমাদের এখানে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা খুবই আসে আমাদের মাধ্যমিক পরীক্ষায়, যে মৌসুমী জলবায়ুর নিয়ন্ত্রক, অর্থাৎ মৌসুমী জলবায়ুর তারতম্যের, অর্থাৎ আমরা তাহলে ভারতের জলবায়ু অঞ্চলে মৌসুমী জলবায়ুর একটা তারতম্য, এক এক অঞ্চলে এক এক ধরনের ঋতু, অর্থাৎ আমাদের জলবায়ুগত বৈশিষ্ট্য লক্ষ্য করা যাচ্ছে। কোথাও উষ্ণতা বেশি, ভারতের মধ্যে অর্থাৎ মৌসুমী জলবায়ুর মধ্যেই কি হয়, যে অন্তর্গত দেশগুলো রয়েছে আমরা জানি যে ভারত, শ্রীলঙ্কা, মায়ানমার, তারপরে থাইল্যান্ড, তারপরে হচ্ছে তাইওয়ান, এই সমস্ত দেশগুলোতে কি হয়, কোথাও উষ্ণতা বেশি, কোথাও বৃষ্টিপাত বেশি। এই সমস্ত বৈচিত্র্য অর্থাৎ নিয়ন্ত্রক গুলি কি কি, সেটা কিন্তু আমাদের জানতে হবে। অর্থাৎ ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক অর্থাৎ ফ্যাক্টরস গুলি কি কি, সেগুলো কিন্তু আমাদের জানতে হবে। চলো এবার আমরা সেগুলো একটু জানার চেষ্টা করি। তাহলে এই যে আমাদের জলবায়ুর নিয়ন্ত্রক, এটা আমি বললাম যে ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক গুলি কি কি। তাহলে আমরা জানি যে প্রত্যেকে ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক, তাহলে এর কারণগুলো কি কি। আমরা জানি যে বিভিন্ন বৈচিত্র্যময়, বিভিন্ন কারণের জন্য ভারতের জলবায়ু বৈচিত্র্যময়। সেই কারণগুলোই কি, সেই কারণগুলোই অলরেডি আমাদেরকে জানতে হবে। সেই কারণগুলোর মধ্যে সেই কারণগুলোর মধ্যে যেমন এক নম্বর যেটা কারণ না বললে নয়, যেটা হচ্ছে কি অবস্থান ও অক্ষাংশগত বিস্তৃতি, অর্থাৎ অক্ষাংশগত অক্ষাংশগত বিস্তৃতি। ঠিক আছে, অক্ষাংশগত বিস্তৃতি। এই যে অক্ষাংশগত বিস্তৃতি আমি বললাম, অর্থাৎ অক্ষাংশগত কতটা কারণ রয়েছে। আমরা যদি দেখি ভারতের, আমরা কি জানি যে প্রত্যেকেই আমরা জানি যে প্রত্যেকেই আমরা জানি যে ভারতের ওপর দিয়ে আমাদের কোন রেখা গেছে, কর্কট ক্রান্তি রেখা। ভারতের ঠিক মাঝখান দিয়ে আমাদের গেছে কর্কট ক্রান্তি রেখা। অর্থাৎ আমরা যদি ভারতের অক্ষাংশ 8 ডিগ্রি 4 মিনিট থেকে 37 ডিগ্রি, তোমার ওই 18 ডিগ্রি 37 ডিগ্রি 18 মিনিট উত্তর, এই যে একটা অক্ষাংশগত বিস্তার, অর্থাৎ এর মাঝখান দিয়ে আমাদের কর্কট ক্রান্তি রেখা, অর্থাৎ 23.5 ডিগ্রি উত্তর বরাবর কি গেছে। তারপরে কি হচ্ছে, অর্থাৎ আমাদের কি হয় যে কর্কট ক্রান্তি রেখার মধ্যবর্তী অঞ্চলগুলো, অর্থাৎ কর্কট ক্রান্তি রেখার কাছাকাছি অঞ্চলগুলো কি হবে, উষ্ণতার পরিমাণ বেশি হবে। আবার আমরা কর্কট ক্রান্তি রেখার যত উত্তরে এবং যত দক্ষিণে যাব, যত উত্তরে এবং যত দক্ষিণে যাব, তত কি হবে, তাপমাত্রার পরিমাণ কিছুটা হলেও কমতে থাকবে। তাহলে কি হলো দেখো, তাহলে অক্ষাংশগত অবস্থানের উপর বা অক্ষাংশগত বিস্তৃতির উপর আমরা বোঝাচ্ছি যে ভারতের উপর দিয়ে মাঝখান দিয়ে একটা কি কর্কট ক্রান্তি রেখা, অর্থাৎ 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা আমাদের বিস্তৃত হয়েছে। তাহলে ওই যে অঞ্চলের উপর দিয়ে বিস্তৃত হয়েছে, অর্থাৎ যে অঞ্চল বা রাজ্যের উপর দিয়ে বিস্তৃত হয়েছে, সেই অঞ্চলগুলোতে কি হয়, তাপমাত্রার পরিমাণ অর্থাৎ উষ্ণতার পরিমাণ কিছুটা হলেও বেশি হবে অবশ্যই। অর্থাৎ সেই অঞ্চলগুলোতে কি হয়, সূর্যরশ্মি কিছুটা হলেও আমাদের কি হয়, লম্বভাবে পড়ে। এবং যত আমরা কর্কটক্রান্তি রেখার যত আমরা কি হব, উত্তরে যাব এবং দক্ষিণে একটা কি হয়, তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে। অর্থাৎ সেখানে একটা নাতিশীতোষ্ণ মণ্ডল বা নাতিশীতোষ্ণ আবহাওয়া লক্ষ্য করা যাবে।
ঠিক আছে। আর যেখানে কর্কক্রান্তি রেখার যে মাঝ বরাবর অঞ্চলগুলোতে সেখানে উষ্ণ জলবায়ু মানে একটা লক্ষ্য করা বা বিরাজ করবে। তাহলে আমাদের এইখান থেকে একটা বোঝা গেল যে এইটা ভারতের জলবায়ুর যে নিয়ন্ত্রক বা ভারতের জলবায়ুর যে বৈচিত্র্যের যে কারণ, সেটাও কিন্তু অর্থাৎ অক্ষাংশগত বিস্তৃতির উপর কিন্তু আমাদের একটা বিরাট একটা মুখ্য ভূমিকা পালন করছে। নেক্সট যেটা আমরা 2 নম্বর বলবো, নেক্সট যেটা কারণ বা যেটা নিয়ন্ত্রক, যেটা না বললেই নয়, সেই নিয়ন্ত্রকটা হচ্ছে হিমালয় পর্বতের বিস্তৃতি। হ্যাঁ, হিমালয় পর্বতের বিস্তৃতি, হিমালয় পর্বতের বিস্তৃতি। তাহলে দেখো, আমরা জানি যে প্রত্যেকেই যে হ্যাঁ, যে ভারতের ঠিক উত্তর বরাবর, তাই তো, ভারতের ঠিক উত্তরে কি হয়, আমাদের হিমালয় পর্বত বিস্তৃত হয়েছে, অর্থাৎ একটা ধনুক আকৃতি, ধনুকের মতো একটা কি হয় হিমালয় পর্বতের বিস্তৃতি রয়েছে। এবার আমাদের কি হচ্ছে দেখো, হিমালয় পর্বতের আমাদের কি হচ্ছে, হিমালয় পর্বতের একেবারে উত্তরে আমাদের কি রয়েছে বলতো, তাপমাত্রার পরিমাণটা কম। অর্থাৎ আমরা জানি যে হিমালয় পর্বতে যত ভূমির উচ্চতা যত বেশি হবে তত কি হয়, তাপমাত্রা কমতে থাকে। তাহলে সেই জন্য বলছে হিমালয়ের উত্তরে একেবারে ধনুক আকৃতি অবস্থান হওয়ার ফলে এখানে কি হয়, তাপমাত্রা কিছুটা হলেও আমাদের কমতে থাকে, অর্থাৎ নাতিশীতোষ্ণ জলবায়ু। এবার কি হয়, তারপর যে শৈত্য প্রবাহ, অর্থাৎ শীতের যে একটা আবহাওয়া আসে, শীতের যে একটা আবহাওয়া রয়েছে, শৈত্য প্রবাহ, সেটা কিন্তু হিমালয় পর্বত থাকার ফলে সেখানে কি করে, বাধা দান করছে। তারপরে আমাদের কি রয়েছে বলতো, হিমালয় পর্বত, আমাদের ভারতের উত্তর প্রান্তে যে হিমালয় পর্বত রয়েছে সেটা কি হচ্ছে, সেই তখন কোনো জলীয় বাষ্পপূর্ণ বায়ু, আমরা জানি যে উত্তর পূর্ব, হ্যাঁ, যে আমাদের যে আরব সাগর থেকে, যে আমাদের দক্ষিণ পূর্ব আমাদের কি রয়েছে, হ্যাঁ, দক্ষিণ পূর্বর যে বঙ্গোপসাগর থেকে মৌসুমী বায়ু, জলীয় বাষ্পপূর্ণ বায়ুটা আমাদের কি হচ্ছে, হিমালয় পর্বতে ধাক্কা খেয়ে কি হয়, সেখানে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। তাহলে হিমালয় পর্বত একটা বিশাল একটা মুখ্য দায়ী বা মুখ্য ভূমিকা পালন করছে ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক বা ফ্যাক্টর হিসাবে। আমরা দেখতে পেলাম যে হিমালয় পর্বত ভারতের একেবারে উত্তর প্রান্তে রয়েছে, আর উত্তর প্রান্তে থাকার ফলে এখানে কি জলবায়ু কিছুটা কি হয়, আমাদের উষ্ণতার পরিমাণ কমতে থাকে। ঠিক আছে, আমাদের ভূমির উচ্চতা বাড়ার ফলে বায়ুর উষ্ণতাও কমতে থাকে, ফলে একটা জলবায়ু নাতিশীতোষ্ণ জলবায়ু। আবার কি হয়, শৈত্য প্রবাহ, শীতের হাত থেকে আমাদের কি হয়, একটা প্রাচীরের আকারে থাকার ফলে একটা বাধা দান করছে, একটা শৈত্য প্রবাহ দিক থেকে আমাদের কিন্তু এটা একটা ভূমিকা পালন করে। এছাড়াও জানলাম বৃষ্টিপাত ঘটাতে কি হয়, জলীয় বাষ্পপূর্ণ বায়ু, যখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দেখা যাচ্ছে, যখন মানে জলীয় বাষ্পপূর্ণ যে মৌসুমী বায়ুটা হিমালয় পর্বতে ধাক্কা খেয়ে ব্যাপক হারে ওখানেই কি হয়, ঘনীভূত হয়ে ব্যাপক বৃষ্টিপাত ঘটায়। সেই জন্য এটাকে বলা হয় একটা বিশাল একটা মুখ্য দায়ী আমাদের বলা হয়। এবার তারপরে নেক্সট যেটা আমাদের কারণ বলা যেতে পারে, 3 নম্বর কারণ, 3 নম্বর কি হচ্ছে, ভূ প্রকৃতি। আচ্ছা, প্রত্যেকের বোঝা যাচ্ছে তো না কি বলো, প্রত্যেকের বুঝতে পারছো এই কারণগুলো, ব্যাখ্যাগুলো? হ্যাঁ স্যার। বেশ, তারপরে আমি কি বললাম, 3 নম্বর যেটা কারণ, খুব ইম্পর্টেন্স একটা কারণ, ভূ প্রকৃতি। ভূ প্রকৃতি অর্থাৎ এই কারণটা কিভাবে বলতে হবে, এটা কিন্তু ভালো একটা কোশ্চেন, বারবার বললাম, ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক। হ্যাঁ, এবার এই কারণটা আমাদের জানি যে উচ্চতা, আমরা জানি যে ভূমির উচ্চতার সঙ্গে আমাদের জলবায়ুর একটা যথেষ্ট নিয়ন্ত্রক রয়েছে বা সম্পর্ক। তাহলে আমি বললাম যে ভূপ্রকৃতির সঙ্গে ভারতের জলবায়ুর একটা ভালো একটা সম্পর্ক রয়েছে, অর্থাৎ ভূমির উচ্চতা বা ভূমির ঢাল ভারতের জলবায়ুর অন্যতম একটা নিয়ন্ত্রক বলা যেতে পারে।
আমরা জানি কি যে হিমালয় পর্বতে আমাদের কি হয়, অধিক উচ্চতার জন্য আমাদের হিমালয় পর্বতের কি হয়, বায়ুর উষ্ণতা কম হয়। এবং হিমালয় পর্বতের ঠিক দক্ষিণ যে ঢাল, হিমালয় পর্বতের দক্ষিণ দিক সূর্যমুখী হওয়ার ফলে সেখানে কিন্তু আমাদের কি হয়, কিছুটা হলেও আমাদের উষ্ণতার পরিমাণ বাড়তে থাকে। আবার দেখো যে পশ্চিমঘাট যে পর্বত রয়েছে, সেই পশ্চিমঘাট পর্বতমালার অর্থাৎ যে উপদ্বীপীয় মালভূমির পশ্চিমঘাট পর্বতমালার কি হচ্ছে, যাতে পশ্চিম ঢাল কি হয়, আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ওখানে কি ধাক্কা খেয়ে ওখানে বৃষ্টিপাত ঘটাচ্ছে। আবার তার পূর্ব ঢালে আমাদের যে কি হয়, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর জলীয় বাষ্প যখন আসে, যখন অলরেডি জলীয় বাষ্প না থাকার ফলে যখন সেখানে বৃষ্টিপাতের পরিমাণ হয় কম হয়। তাহলে আমরা দেখো ভূপ্রকৃতি, তাহলে ভূমির ঢাল বা ভূমির উচ্চতা, তাহলে ওখানে বৃষ্টিপাতের একটা তাহলে কি বেশি হচ্ছে পশ্চিম ঢালে, আর পূর্ব ঢালে একটা বৃষ্টি ছায়া অঞ্চল বা রেন শ্যাডো জোন লক্ষ্য করা যাচ্ছে। তাহলে কি হলো, একটা বৈচিত্র্য লক্ষ্য করা যাচ্ছে না? তাহলে সেই বৈচিত্র্য বা ফ্যাক্টরসটা কে দায়ী হচ্ছে? ভূপ্রকৃতি, অর্থাৎ ভূমির ঢাল বা ভূমির উচ্চতা দায়ী হচ্ছে। আবার আমরা যদি বলছি যে কি বলবো না, শিলং যে আমাদের রয়েছে, হ্যাঁ শিলং আমরা জানি যে একটা বৃষ্টি ছায়া অঞ্চল, শিলং পর্বতের আমাদের উত্তর ঢালটা রয়েছে শিলং, সেই মানে অনুরূপ ভাবে এটা কিন্তু আমাদের একটা দায়ী। তারপরে 4 নম্বর যেটা বৈশিষ্ট্য, 4 নম্বর যেটা ফ্যাক্টর বানিয়ে যায় না তো সমুদ্র কি, তো সমুদ্রের অবস্থান, সমুদ্রের অবস্থান কি? হ্যাঁ, জলবায়ুর বৈচিত্র্যের অন্যতম কারণ বা নিয়ন্ত্রক বলা যেতে পারে সমুদ্রের অবস্থান। আমরা জানি যে সমুদ্র উপকূল বরাবর জলবায়ু কি হয়, সমভাবাপন্ন, অর্থাৎ উষ্ণতার পরিমাণটা সেই রকম তীব্র হয় না। অর্থাৎ আমরা জানি যে তাহলে কি হয়, সমুদ্রের কাছাকাছি অঞ্চলগুলোতে আমার সমুদ্রের আধিক্যের বা সমুদ্রের প্রভাবের জন্য জলবায়ুটা কি হয়, সমভাবাপন্ন হয়। এবং যে সমস্ত অঞ্চলগুলো সমুদ্র থেকে দূরে, অর্থাৎ মানে যে স্থলভাগগুলো সমুদ্র থেকে অধিক দূরবর্তী অবস্থান করে, সেইগুলো কি হয়, অর্থাৎ আমাদের সেই অঞ্চলের জলবায়ু চরম ভাবাপন্ন লক্ষ্য করা যায়। তাহলে দেখো আমরা এখানে একটা কথা পেলাম যে সমুদ্রের অবস্থানটার উপর বা সমুদ্রের যে সান্নিধ্য তার উপর বা তার উপর ফ্যাক্টর বা নিয়ন্ত্রণ করছে কি, একটা 2 রকম জলবায়ু লক্ষ্য করা যাচ্ছে। তাহলে সমুদ্রের কাছাকাছি অঞ্চলগুলোতে কি হচ্ছে, সমভাবাপন্ন বা সমান প্রকৃতির একটা জলবায়ু, আর যেগুলো সমুদ্র থেকে দূরবর্তী অঞ্চলে সেখানে লক্ষ্য করা যাচ্ছে আমাদের চরম ভাবাপন্ন। আমরা যদি দেখি ভারতের ক্ষেত্রে, যে ভারতের যে আমাদের দক্ষিণ উপদ্বীপীয় যে অঞ্চলটা রয়েছে সেখানে কি হয়, 3 দিক জলভাগ দ্বারা বেষ্টিত, ভারত মহাসাগর, আরব সাগর আর হচ্ছে বঙ্গোপসাগর। এই যে উপদ্বীপীয় একটা উপদ্বীপীয় অঞ্চল, অর্থাৎ 3 দিক জলভাগ দ্বারা বেষ্টিত, তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে ভারতের দক্ষিণ দিকটা আমাদের কি হয়, ভারতের দক্ষিণ দিকটা অর্থাৎ ভারতের দক্ষিণ ভাগের স্থলভাগটা কি হয়, সমুদ্রের কাছাকাছি অবস্থান রয়েছে, অর্থাৎ 3 দিক জলভাগ দ্বারা বেষ্টন করে রয়েছে। অর্থাৎ ভারতের দক্ষিণে অঞ্চলগুলোতে বা স্থলভাগগুলোতে জলবায়ু কি হবে, সমভাবাপন্ন। এবার আমরা যদি ভারতের একেবারে উত্তর দিকে যাই, অর্থাৎ উত্তরের যে স্থলভাগগুলো রয়েছে সেগুলো কি হবে বলতো, সমুদ্র থেকে অধিক দূরবর্তী অঞ্চল রয়েছে, তাই তো? সমুদ্র থেকে অর্থাৎ আরব সাগর, বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর থেকে অনেক দূরবর্তী অঞ্চল রয়েছে। তাহলে সেই অঞ্চলের জলবায়ুটা কি হবে, চরম ভাবাপন্ন। তাহলে এইখান থেকে আমরা একটা জিনিস জানতে পারলাম, অর্থাৎ সুতরাং আমরা বলতে পারি সমুদ্রের কাছাকাছি অঞ্চলগুলোতে অর্থাৎ উপকূলীয় সামুদ্রিক জলবায়ু বা সমভাবাপন্ন জলবায়ু লক্ষ্য করা যায়। আর সমুদ্র থেকে যত দূরবর্তী অঞ্চল সেই অঞ্চলের স্থলভাগে চরম ভাবাপন্ন জলবায়ু লক্ষ্য করা যায়। অর্থাৎ এটা একটা নিয়ন্ত্রক বলা যেতে, অর্থাৎ ভারতের জলবায়ুর একটা অন্যতম নিয়ন্ত্রক বলা যেতে পারে। তারপরে 5 নম্বর যেটা কারণ বলা যেতে পারে,
5 নম্বর যে কারণটা, সেই কারণটা আমরা প্রত্যেকেই জানি যে কি হয়, তো মৌসুমী বায়ু। 5 নম্বর যে কারণটা আছে মৌসুমী বায়ু। হ্যাঁ, মৌসুমী বায়ু। হ্যাঁ, আমরা কি জানি না তো, হ্যাঁ, এখান থেকে একটা শর্ট কোশ্চেন আসতে পারে যে ভারতের জলবায়ুর মূল নিয়ন্ত্রক কোনটা, বা সর্বাধিক প্রভাব বিস্তার করে কি? এই মৌসুমী বায়ু। ভারতের জলবায়ুর মূল সব থেকে সর্বপ্রধান বা মূল নিয়ন্ত্রক হচ্ছে মৌসুমী বায়ু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে একটা শর্ট কোশ্চেন, যতগুলো আমরা নিয়ন্ত্রক পাচ্ছি এখনো পর্যন্ত, এদের মধ্যে সব থেকে মূল নিয়ন্ত্রক হচ্ছে মৌসুমী বায়ু। কেননা আমাদের ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব সর্বাধিক। ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব হচ্ছে সর্বাধিক। সেই জন্য ভারতের জলবায়ুর মূল নিয়ন্ত্রককারী বা মূল প্রভাব বিস্তারকারী নিয়ন্ত্রকই হচ্ছে আমাদের এই মনসুন বা মৌসুমী বায়ু। অর্থাৎ অর্থাৎ আমাদের কি বলবো, ঋতু পরিবর্তন বলো, বৃষ্টিপাত বলো, উষ্ণতা বলো, বন্যা বলো, খরা বলো, সমস্ত কিছুই নির্ভর করছে এই মৌসুমী বায়ু। অর্থাৎ ভারতের জলবায়ুর, সেই জন্য আমাদের বলা যায় ভারতের জলবায়ুর মূল নিয়ন্ত্রক হচ্ছে আমাদের মৌসুমী বায়ু। ঠিক আছে? অর্থাৎ সেই জন্য আমাদের কি হয়, দেখবে মৌসুমী বায়ুর একটা অনিশ্চিত, যে সমস্ত বছরগুলোতে মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করে সেই সমস্ত বছরগুলিতে যথেষ্ট বৃষ্টি হয়, অর্থাৎ বন্যাও দেখা দিতে পারে। আবার যে সমস্ত বছরগুলিতে মৌসুমী বায়ু প্রবেশ করতে অর্থাৎ নির্দিষ্ট সময়ে প্রবেশ করতে পারে না, সেই সময়গুলি কি হয় না তো আমাদের বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়। ঠিক আছে? অর্থাৎ তখন দেখা যায় খরার প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে মৌসুমী বায়ু, তাহলে বৃষ্টিপাত হলে আমাদের কি হবে, উষ্ণতার পরিমাণও কম হবে। আবার যদি আমাদের খরা হয় তাহলে উষ্ণতার পরিমাণ, রুক্ষ শুষ্ক একটা আবহাওয়া লক্ষ্য করা যাবে। একটা ঋতুগত একটা বৈচিত্র্য, সমস্ত কিছু এর উপর নির্ভর করছে। সেই জন্য বলা যেতে পারে মৌসুমী জলবায়ুর মূল নিয়ন্ত্রক হচ্ছে আমাদের কি, ভারতের জলবায়ুর মূল নিয়ন্ত্রকই হচ্ছে মৌসুমী বায়ু। ঠিক আছে? তারপরে নেক্সট যেটা আমরা জানি, প্রত্যেকেই জানি যে জেট বায়ু। তারপরে হচ্ছে আমাদের জেট বায়ু। হ্যাঁ, জেট বায়ু আমরা কি জানি না তো, প্রত্যেকেই জানি জেট বায়ু বা জেট স্ট্রিম ভারতের, তাই তো? জেট স্ট্রিম আমরা যখন ভারতের আমাদের জেট স্ট্রিম যে ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে যে সংকীর্ণ, যে দ্রুতগামী, অতি দ্রুতগামী যে বায়ু প্রবাহ হয় তাকে আমরা জেট বায়ু বা জেট স্ট্রিম বলে। জেট বায়ু ভারতের জলবায়ুতে কতটা নিয়ন্ত্রণ করছে? তো ভারতের উপর দিয়ে যখন আমাদের ক্রান্তীয় জেট বায়ু অর্থাৎ পূবালি জেট বায়ু, ক্রান্তীয় পূবালি জেট বায়ু যখন আমাদের ভারতে অবস্থান করে, তখন আমাদের ভারতে কি হয়, তো ভারতে তখন নিম্নচাপ অবস্থান করে বা বিরাজ করে। তার ফলে কি হয়, তখন ভারতের অর্থাৎ ভারতীয় উপমহাদেশের জলভাগ থেকে মৌসুমী বায়ু আসতে বাধ্য করে। আবার যখন আমাদের যখন শীতের যখন আবির্ভাব হয়, তখন কি হয়, ক্রান্তীয় পূবালি জেট বায়ু আমাদের কি হয়, আমাদের তখন উত্তরে সরে গিয়ে যখন আমাদের যখন শীতকাল যখন শুরু হয়, তখন কি হয়, তখন ভারতের ঠিক উত্তর দিকে উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ু অবস্থান করে। অর্থাৎ তখন ভারতে কি হয়, ভারতের উপর বা ভারতের স্থলভাগের উপর উচ্চচাপ বিরাজ করে। আর উচ্চচাপ বিরাজ করে বলে তখন কি হয়, আমাদের মৌসুমী বায়ুটা ভারত থেকে ফিরে যায়। অর্থাৎ আমাদের উচ্চচাপ থেকে বায়ু কোন অঞ্চল থেকে কোন অঞ্চলের দিকে যায়, উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে ফিরে যায়। অর্থাৎ সেই জন্য জেট বায়ু, ক্রান্তীয় পূবালি জেট বায়ু ভারতে মৌসুমী বায়ুকে আসতে বাধ্য করে। আর উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ু কি করে, মৌসুমী বায়ুকে ভারত থেকে ফিরে যেতে বা প্রত্যাবর্তন করতে বাধ্য করে। একটা বিরাট একটা বৈশিষ্ট্য। তারপরে নেক্সট যেটা আমরা বলতে পারি, যেটা আমরা বলতে পারি 7 নম্বর যেটা বলতে পারি, আমরা জানি যে পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমী
ঝঞ্ঝা। পশ্চিমা ঝঞ্ঝা জিনিসটা কি? পশ্চিমা ঝঞ্ঝা কি না, তো আমাদের যে পশ্চিমা বায়ুর ফলে যে পশ্চিমা ঝঞ্ঝা এবার কি রকম আবার? অবশ্যই এটা মানে এটা একটা ভালো একটা 2 নম্বরে একটা কোশ্চেন, যে পশ্চিমা ঝঞ্ঝা অর্থাৎ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বলতে কি বোঝে, বা পশ্চিমা ঝঞ্ঝা কি, 2 মার্কসের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এটা কি না, তো হচ্ছে ভারত বলতে কোন অঞ্চলটা? উত্তর পশ্চিম ভারত, অর্থাৎ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, গুজরাটের কিছু অংশ, রাজস্থানের কিছু অংশ, এই সমস্ত অঞ্চলগুলোতে কি হয় না, তো শীতকালেও পশ্চিমা বায়ুর ফলে অর্থাৎ ভূমধ্য সাগর থেকে, অর্থাৎ শীতকালে ভূমধ্য সাগর থেকে বা অঞ্চল থেকে আগত পশ্চিমা বায়ুর ফলে ভারতের উত্তর পশ্চিম ভারতে কি হয়, এক টানা কয়েকদিন ঝিরিঝিরি বৃষ্টিপাত যে হয়, সেই অবস্থাকে বলা হয় পশ্চিমা ঝঞ্ঝা। তাহলে যদি ধরো শীতকালে যদি কখনো বৃষ্টিপাত হয় একটানা ঝিরিঝিরি, তাহলে কি হয়, শীতের তীব্রতা আরো বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে, শীতের তীব্রতা আরো বেড়ে যাবে। শীতকালে যদি আরো বৃষ্টিপাত হয় তাহলে শীতের তীব্রতা বা প্রকট আরো বেড়ে যাবে। সেই জন্য বলছি কি উত্তর পশ্চিম ভারতে পশ্চিমা ঝঞ্ঝার ফলে কি হয়, শীতকালে শীতের তীব্রতা আরো বেড়ে যায়, এবং শীতকালীন যে শস্যগুলো, হ্যাঁ সেগুলো টমেটো বলে, যেগুলো যেই মানে শীতকালীন শস্যগুলো তাদের বৃদ্ধিতে আরো সহায়তা করে। তাহলে দেখা গেল, তাহলে দেখো শীতের তীব্রতা বাড়ছে, এবং অন্যরকম ভাবে যে ভারতের যে অঞ্চলগুলোতে পশ্চিমা ঝঞ্ঝা হয় না সেগুলোতে শীতের তীব্রতা তেমন বাড়ে না। তাহলে কি হলো, একটা বৈচিত্র্যময় একটা আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে। সেই জন্য দায়ী কে হচ্ছে, পশ্চিমা ঝঞ্ঝা। তাহলে এই সমস্ত নিয়ন্ত্রকগুলো বা কারণগুলো কিন্তু আমাদের অতি অবশ্যই করতে হবে, নইলে কিন্তু হবে না। এই যে ভারতের জলবায়ুর মূল নিয়ন্ত্রক বা ফ্যাক্টরস গুলো, এভাবে কিন্তু কোশ্চেনটা খুবই আসে, বারবার বললাম যে ভারতের জলবায়ুর মূল নিয়ন্ত্রকগুলি কি কি, সেটা কিন্তু এইভাবে প্রত্যেককেই মোটামুটি পয়েন্ট আকারে খুবই আসে, পয়েন্ট আকারে খুব সুন্দর করে, অর্থাৎ ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি বা ভারতের জলবায়ুর তারতম্যের কারণ, এভাবে আসতে পারে, ভারতের জলবায়ুর তারতম্যের কারণগুলি কি। তাহলে কিন্তু তোমাদের এইভাবে দেখতে হবে। এবার তারপরে তাহলে কি, প্রথমে আমরা ইন্ট্রোডাকশন দিব সুন্দর করে, ভারতের জলবায়ু আসলে কি জিনিস, ভারতের জলবায়ুর মূল যে বৈশিষ্ট্য, সেটা একটা ইন্ট্রোডিউস হিসাবে বা ইন্ট্রোডাকশন হিসেবে, ভূমিকা হিসেবে খুব সুন্দর করে আমরা গুছিয়ে লিখবো। তারপরে ভারতের জলবায়ুর যে নিয়ন্ত্রক বা বৈচিত্র্যময়, তার প্রধান নিয়ন্ত্রণকারী উপাদানগুলো কি, যেগুলো আমি আলোচনা করলাম, সেগুলো টু দা পয়েন্ট আকারে তোমাদেরকে খুব সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। ঠিক আছে, তাহলে এইটা একটা ভালো একটা কোশ্চেন। বেশ, কি প্রত্যেকের বোঝা গেছে এটা? বলো, প্রত্যেকের বোঝা যাচ্ছে? কারো কোনো সমস্যা? গেছে স্যার? হ্যাঁ, ঠিক আছে। এবার যেটা আরেকটা আছে, হ্যাঁ এবার যেগুলো নিয়ে আলোচনা করব সেগুলো নিয়ে বড় কোশ্চেন খুবই কমই আসে, কিন্তু হিউজ পরিমাণে শর্ট কোশ্চেন আর 2 নম্বর আসে। এখান থেকে যত আলোচনা করব শর্ট কোশ্চেন আর 2 নম্বর কোশ্চেন এখানে রয়েছে, অর্থাৎ মৌসুমী বায়ু আর ভারতের ঋতু বৈচিত্র্য। আমরা জানি ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে বায়ু প্রবাহিত হয়, তাই তো, ঋতু পরিবর্তনের সঙ্গে যে বায়ু প্রবাহিত হয় তাকে আমরা মৌসুমী বায়ু বলি। হ্যাঁ, যে মানে আমাদের এডমান্ড হ্যালি এই মৌসুমী শব্দটা প্রথম ব্যবহার করেন। তো এটা সম্ভবত 1556 সালে, সম্ভবত সালটা আমার ঠিক মনে পড়ছে না। হ্যাঁ, এই যে এডমান্ড হ্যালি এই মৌসুমী যে শব্দটা ব্যবহার করেন, যেটা আমাদের কি রয়েছে, হ্যাঁ এই যে মৌসুম অর্থাৎ আরবি শব্দ, হ্যাঁ মৌসুম থেকে এসেছে, যার অর্থ হচ্ছে ঋতু। মালায়ালাম শব্দ হচ্ছে মনসুন, যার অর্থ হচ্ছে ঋতু। অর্থাৎ ঋতু ভেদে যে বায়ুটা প্রবাহিত হয় তাকে আমরা বলছি মৌসুমী বায়ু। তাহলে এবার যেটা হবে মৌসুমী বায়ু এবং তাদের ঋতুগত বৈচিত্র্য। তাহলে এই যে মৌসুমী বায়ু এবং যে ঋতুগত অর্থাৎ মৌসুমী বায়ুর আগমন এবং প্রত্যাগমন, মৌসুমী বায়ু আসা থেকে ফিরে যাওয়া পর্যন্ত, মৌসুমী বায়ু ভারতে মৌসুমী বায়ু আগমন আসা থেকে ফিরে যাওয়া পর্যন্ত, হ্যাঁ ভারতের কতগুলো আইএমডি, অর্থাৎ আমাদের কি বলবো, ইন্টারন্যাশনাল
হ্যাঁ আমাদের মিটিরিওলজিক্যাল ডিপার্টমেন্ট, ভারতীয় ইন্ডিয়ান মিটিরিওলজিক্যাল ডিপার্টমেন্ট, ভারতীয় আবহাওয়া বিভাগ ভারতের ঋতুকে আমাদের 4টে ঋতুতে ভাগ করেছে। সেই ঋতুগুলোর আমাদের সময়কাল জানতে হবে, আমাদের বায়ুচাপ, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত কেমন হয় সেগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে আমি যদি বলি তাহলে আমাদের কি বলবো, IMD ভারতের যে ঋতুকে ভারতের যে ঋতুকে IMD আমাদের কয় ভাগে ভাগ করে বললাম। তাহলে দেখো এই যে ভারতের জলবায়ু ঋতুগত বৈচিত্র্য, অর্থাৎ আমাদের ঋতু বৈচিত্র্য, ঋতু বৈচিত্র্য। তাহলে এই যে মৌসুমী বায়ুর আগমন এবং ফিরে যাওয়া পর্যন্ত ভারতের 4 ধরনের দেখা যায়। ভারতের আমাদের 4টে ঋতুর প্রাদুর্ভাব হয়। আমরা জানি যে 4টে ঋতুর প্রাদুর্ভাব রয়েছে। আচ্ছা সময় যেহেতু আর বেশি নাই, আমাকে ওয়ার্নিং দিয়ে দিল। হ্যাঁ তো এগুলো খুবই সহজ, যে কোনো সময় তোমাদের শেষ হয়ে যেতে পারে। আচ্ছা তার আগে বলি যে তোমাদের আমি যেটা বললাম যে ঋতুগত, অর্থাৎ আমি যে জলবায়ু যে নিয়ন্ত্রক গুলো বললাম সেটা কি সবার মাথায় ঢুকেছে? বলো, পারভেজ বলো, জুনায়েদ, সাকিব, প্রত্যেকে বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার স্যার। হ্যাঁ এবার যেটা আমি বলতে চাইছিলাম, যেহেতু সময় আমাদের সংকীর্ণ এসছে, যে মৌসুমী বায়ু আসছে এবং ফিরে যাচ্ছে, এই যে আসা থেকে ফিরে যাওয়া পর্যন্ত ভারতের যে জলবায়ুর যে ঋতু রয়েছে সেটা 4টে পর্যায়ক্রমে ঋতু রয়েছে। সেই ঋতুগুলো আমাদের খুবই সহজ, মানে ওইখান থেকে আমাদের বড় কোশ্চেন আসবে না যে ভারতের ঋতুগত বৈচিত্র্য আলোচনা করো, ব্যাখ্যা করো, এইভাবে কোশ্চেন হয় না। এখানে কি রয়েছে দেখা গেল, এখানে প্রচুর আমরা শর্ট কোশ্চেন পাবো এবং 2 মার্কসের জন্য লু পাবো, আঁধি পাবো, হ্যাঁ এইরকম নর্থ ওয়েস্ট পাবো, চেরি ব্লুজম পাবো, এই সমস্ত বায়ু প্রবাহগুলোর নামগুলো পাবো, স্থানীয় বায়ু যে আকস্মিক বায়ুগুলো আমরা কিন্তু পাবো। ঠিক আছে, তাহলে চলো একটু আলোচনা করি যতটা সম্ভব হয়। তাহলে এই যে ভারতের 4টে ঋতুর প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়। এদের মধ্যে 1 নম্বর যেটা ঋতু বলা যেতে পারে, সেই ঋতু প্রথমে যেটা আমরা বলবো গ্রীষ্মকাল। প্রথমে আমরা বলবো গ্রীষ্মকাল। প্রথমে যেটা আমরা জানলাম যে গ্রীষ্মকাল, গ্রীষ্মকালটাকে আবার একটা নাম দিব, তাতে কি প্রাক মৌসুমী, প্রাক মৌসুমী কাল। বুঝা গেল? অর্থাৎ আমরা এখান থেকে নাম দেখে বুঝতে পারছি যে এটা মৌসুমী বায়ুর ঠিক ঢুকার আগে, ভারতে মৌসুমী বায়ু প্রবেশ করার ঠিক আগের সময়টাকে। অবশ্যই ব্র্যাকেটে কিন্তু আমাদের মানটা লিখতে দিতে হবে। আমরা জানি যে আমরা কি জানি এত, মার্চ থেকে জুন, এই যে মার্চ থেকে জুন মাস পর্যন্ত আমাদের হচ্ছে গ্রীষ্মকাল। মার্চ থেকে জুন মাস হচ্ছে আমাদের গ্রীষ্মকাল। তাহলে এবার এর যে গ্রীষ্মকালের আমাদের যে বৈশিষ্ট্যগুলো, তাহলে প্রথমেই আমরা এইখানে গ্রীষ্মকালের আমরা বৈশিষ্ট্য আমরা যে জানতে পারবো যে স্থায়িত্ব। স্থায়িত্ব মানে কি? স্থায়িত্ব বলতে গেলে যে এই যে মার্চ থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত, মার্চ থেকে জুনের মাঝামাঝি, অর্থাৎ মার্চ থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত এই যে 3 মাস, এই 3 মাসটাকেই বলা হয় আমাদের গ্রীষ্মকাল। ঠিক আছে, এই 3 মাসটাই হচ্ছে গ্রীষ্মকালের অন্তর্গত ভারতে। এবার আমরা 2 নম্বর যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে উষ্ণতা। খুবই সহজ, এগুলো পড়তেও খুবই সুন্দর, আরাম লাগবে। উষ্ণতা আমরা প্রত্যেকে জানি যে উষ্ণতা অর্থাৎ কি হয়, গ্রীষ্মকালে তীব্র উষ্ণতা এবং তাপ প্রবাহ লক্ষ্য করা যায়। তাই তো, এই সময় সূর্য কিরণ কি হয়, ভারতে লম্বভাবে পড়ে। এই সময় সূর্য কিরণ কি হয় না, তো এই সময় ভারতে অর্থাৎ এই যে কর্কক্রান্তি রেখা, এই যে কর্কক্রান্তি রেখার উপর সূর্য রশ্মি ভারতে লম্বভাবে পড়ে। তার ফলে কি হয়, এই সময়
হ্যাঁ আমাদের মোটামুটি মধ্য ভারতে গড়ে তাপমাত্রা কিন্তু বলতে হবে, মোটামুটি তাপমাত্রা গিয়ে দাঁড়ায় মোটামুটি 38 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, অর্থাৎ গ্রীষ্মকালীন গড় উষ্ণতা 38 থেকে 40 ডিগ্রি যায়। এবং হ্যাঁ এই অঞ্চলগুলোতে তাহলে উষ্ণতা আমাদের বলতে হবে যে এই অঞ্চলে কি হয়, কঠোর ক্রান্তি হওয়ার পর সূর্যরশ্মি লম্বভাবে পড়ায়, এই সময় গ্রীষ্মকালে উষ্ণতা হিউজ পরিমাণে তাপমাত্রা এবং তাপ প্রবাহ লক্ষ্য করা যায়। 3 নম্বর যেটা বৈশিষ্ট্য, বায়ুর চাপ, এইভাবে কিন্তু আমাদের চলতে হবে। বায়ুর চাপ আমরা কি জানি যে সারা ভারতেই এই সময় বায়ুর চাপ কম থাকে। কেন কম থাকবে, বায়ুর চাপ কেন কম হবে? কারণ না যদি গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি রয়েছে, আমরা জানি যে গ্রীষ্মকালে তাপমাত্রা অর্থাৎ তাপমাত্রা যত বেশি থাকবে, উষ্ণতা যত বৃদ্ধি পাবে, তার উষ্ণতার সঙ্গে বায়ুর চাপের সম্পর্ক কি? হ্যাঁ, উষ্ণতা যত বাড়বে বায়ুর চাপ তত কি হবে, কমবে। তাহলে একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক রয়েছে। তাহলে যেহেতু গ্রীষ্মকালে তাপমাত্রা খুবই বেশি, তাপমাত্রা বেশি থাকার ফলে বায়ুর চাপ এই সময় কম থাকে, অর্থাৎ গ্রীষ্মকালে হ্যাঁ ভারতের উপর বায়ুর চাপ কম থাকে। এবার 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বায়ু প্রবাহ, অর্থাৎ গ্রীষ্মকালে ভারতের উপর কি কি বায়ু প্রবাহ লক্ষ্য করা যায়। আমরা জানি যে এই সময় ধরো কি কি বায়ু প্রবাহ, উত্তর পশ্চিম ভারতে এই সময় বিভিন্ন ভারতের বিভিন্ন অংশে এই সময় বিভিন্ন স্থানীয় বায়ুর প্রভাব দেখা যায়। যেমন উত্তর পশ্চিম ভারতে উষ্ণ আর শুষ্ক, এইটা কিন্তু মনে রাখবে। হ্যাঁ, এইটা অনেক সময় তোমরা ভুল করো। হ্যাঁ, এই যে উষ্ণ আর শুষ্ক, এই উষ্ণ আর শুষ্ক বায়ুটা কিন্তু আমাদের কি, এত লু। উষ্ণ আর শুষ্ক হচ্ছে আমাদের লু, এটা কিন্তু মনে রাখবে, উষ্ণ আর শুষ্ক।